আচ্ছা, এখন হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ০, ১, ২, ৩ এই সংখ্যাগুলোর মধ্যে যদি বৃহত্তম সংখ্যা আমরা লিখতে যাই তাহলে ৩, ২, ১, ০ এভাবে লিখলেই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। কিন্তু যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই আর যদি ০ থাকে তাহলে ০টা হচ্ছে তার থেকে বৃহত্তর যেটা ১, ১-এর পরে দিতে হবে। নাইলে এই সংখ্যাটা অর্থবহ হবে না। মানে এই সংখ্যাটা অর্থবহ হবে না। এজন্য এই যে এখানে সবসময় ১-এর পরে ০টা লিখতে হবে। ঠিক আছে? এভাবে লিখতে হবে। আর হচ্ছে এখানে একটা বিষয়, ৩ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো ৩টা নয়, এটা তো ইজি ব্যাপার। বাট ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি হবে? ৩টা ১। তাইলে হবে না, কারণ হচ্ছে ০ একটা জিনিস আছে, এটা ০ দিতে হবে। তাহলে হচ্ছে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট অঙ্কটা দেবো, এরপরে হচ্ছে ০ দেবো। তাইলে ৩ অঙ্ক হোক বা ৪ অঙ্ক হোক বা ৫ অঙ্ক হোক, তাহলে এটা হবে হচ্ছে এত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, আর জোড় আর বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যেটাই হোক, আমরা যখন এক্স ওয়াই ধরবো তখন হচ্ছে একটা সংখ্যা যদি এক্স হয়, এক্সটাকে আমরা সবসময় বিজোড় সংখ্যা ধরে নেব, আর এর সাথে ২ গুণ দিব, তাহলে হচ্ছে এটা জোড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? এভাবে আমরা সবসময় জোড় সংখ্যাকে আমরা 2x আকারে লিখবো এই পরবর্তী ম্যাথগুলো করার সময়। তাহলে হচ্ছে আমাদের এই ম্যাথগুলোতে সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? হ্যাঁ, তাহলে ২টা যদি বিজোড় সংখ্যা হয়, হ্যাঁ, আর হচ্ছে আমরা ২টা বিজোড় সংখ্যা ধরি যে ২ আর হচ্ছে ৫, সরি ৩ আর ৫। এখন ৩ আর ৫ রে কি করলে জোড় হবে? ৩, ৫, ১৫, ১৫ করলে হচ্ছে বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আর ৩ আর ৫ যোগ করি, ৫, ৩, ৮, ৮ হয়ে যাচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা যখন এই অঙ্কগুলো করব, আমরা হচ্ছে ক্ষুদ্রতম কিছু সংখ্যা ধরে নেব। যদি আমাদের বলে যে ৩টি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা হচ্ছে ১, ২, ৩ অথবা হচ্ছে ২, ৩, ৪ এভাবে ধরে নেব। আর যদি হচ্ছে জোড় বিজোড় বলে, সেক্ষেত্রে আমরা ২ আর ৩ ধরে নেব। হ্যাঁ, এভাবে ধরে নিলে তাহলে আমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে, কারণ সেম টু সেম ম্যাথ তো আর সবসময় আসবে না, অন্যভাবে দিতে পারে। সেক্ষেত্রে আমরা ধরে নিয়ে করবো, তাহলে বুঝতে সুবিধা হবে, ইজি হবে। হ্যাঁ, আর হচ্ছে যদি এন একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? আচ্ছা, আমরা জানি যদি এন বা এক্স যদি আমরা একটা সংখ্যা ধরে নেই, ঠিক আছে, এটা জোড় হোক আর বিজোড় হোক, ঠিক আছে, বিজোড় যদি বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা, এই যে এখানে যেটা আমরা দেখলাম, যদি উভয় বিজোড় হয়, বিজোড় বিজোড় যোগ করলে একমাত্র হচ্ছে জোড় হবে। কিন্তু আমরা যদি জোড় আর বিজোড় যোগ করি তাহলে কিন্তু বিজোড় হবে। ঠিক আছে? অথবা যে কোনো একটা জোড় সংখ্যার সাথে একটা যদি বিজোড় সংখ্যা আমরা যোগ করি তাহলে বিজোড় হবে। যেমন লাইক ৮-এর সাথে যদি আমরা যে কোনো একটা বিজোড় যদি ৩ যোগ করে দিই তাহলে হয়ে যাবে ১১, এটা একটা বিজোড় সংখ্যা হবে। হ্যাঁ, তো জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা করলে তাহলে এটা হচ্ছে, আর যেটা বললাম যে আমরা এন একটি জোড় সংখ্যা, তাহলে আমরা একটা জোড় সংখ্যা ধরে নেব এখানে 2। হ্যাঁ, 2 যদি ধরে নেই তাহলে আমরা এখানে দেখতে পারি যে কোনটি জোড় সংখ্যা হতে পারবে না, মানে সংখ্যাটা বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে এই যে এন এর এখানে 2 বসাই, 2 2 4, তাহলে এটা জোড় সংখ্যা হয়ে গেছে। জোড় সংখ্যা হওয়া যাবে না, বিজোড় হইতে হবে। তাহলে এখানে এন বসাই, তাহলে 2 এর আগে 3, 3 তিরিকে হচ্ছে ৯ আর ৩ ১২, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এখানে 2 বসাই, 2 2 4 আর 2 6, এটাও জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে যে 2 2 4 আর 3 7, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে তাহলে বিজোড় সংখ্যা। সো এভাবে ইজিলি আমরা করতে পারি ম্যাথগুলো। আচ্ছা, এখানে বলছে যদি 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল বিজোড় হয় তাহলে এদের প্রথম ও শেষ সংখ্যাটি অবশ্যই, আচ্ছা ওই যে বলছি 3টি ধারাবাহিক সংখ্যা, তাহলে আমরা ১, ২, ৩ ধরে নেই। ১, ২, ৩ ধরে নিলে তাহলে বলছে যে সংখ্যার যোগফল বিজোড় হয়, ধারাবাহিক 3টি সংখ্যার যোগফল বিজোড় হয়, তাহলে হচ্ছে যোগফল বিজোড় হইতে হবে। তাহলে ১, ২, ৩ যোগ করি, তাহলে কত হচ্ছে? ৬ হচ্ছে, জোড় হচ্ছে, তাহলে আমরা ২, ৩, ৪ ধরি। হুম, তাহলে কি হচ্ছে? ৪, ৩, ৭ আর ২, ৯। হ্যাঁ, এটা এটা কিন্তু হচ্ছে বিজোড় হচ্ছে। ঠিক আছে? এটা বিজোড় হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি বিজোড় হয় তাহলে আমাদের বলছে যে প্রথম আর শেষ সংখ্যা কত হবে? প্রথম সংখ্যাটাও জোড়, শেষ সংখ্যাটাও জোড়। এই যে তাহলে এই যে প্রথম সংখ্যাটাও জোড়, শেষ সংখ্যাটাও জোড়। ঠিক আছে? ইজি। আমরা জাস্ট ধরে নেব। হয় ১, ২, ৩ ধরে নেব অথবা ২, ৩, ৪ ধরে নেব। তাইলেই হয়ে যাবে। বলছে ৫টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত ৫টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি? আচ্ছা,
এই 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার কয়টি বিজোড় হবে। আচ্ছা, এখানে যোগের বিষয় আর হচ্ছে বিয়োগের বিষয়। আচ্ছা, যদি 5টি পূর্ণ সংখ্যা আমরা ধরি এভাবে যে 1 2 3 4 5, যদি এভাবে ধরি আর এগুলো যদি আমরা গুণ করি তাহলে এই যে 2 যে আছে 2, ঠিক আছে, অথবা 4, আচ্ছা 2 ধরি যে 2 দিয়া আমরা যদি এটা গুণ করি, এখানে যাই থাক না কেন, এটা 5 হোক 10 হোক 20 হোক, ঠিক আছে, 19 হোক, যদি 19ও হয় এইদিকে গুণ করে, তারপরেও 2 দিয়ে গুণ করলে কিন্তু সেটা জোড় হয়ে যাবে, মানে 2 দিয়া কোনো সংখ্যাকে গুণ করলেই এটা জোড় হয়ে যাবে, ঠিক আছে। অথবা এই 4 যে জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা দিয়া কোনোটাকে গুণ করলেই সেটা জোড় হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের যদি আলটিমেট অ্যান্সারটা অর্থাৎ হচ্ছে গুণফল যদি আমাদের বিজোড় রাখতে হয়, ঠিক আছে, তাহলে কোনো জোড় সংখ্যাই গুণ দেওয়া যাবে না, তার মানে সবগুলাই বিজোড় হইতে হবে। তাহলে 5টি পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে 5টাই কি আমাদের কি বিজোড় হইতে হবে, এখানে কোনো জোড় সংখ্যা একটা থাকলেই সেটা জোড় হয়ে যাবে, এই জন্য 5টা এখানে বিজোড় হবে। আচ্ছা, মূলদ আর অমূলদ, রেশনাল আর ইরেশনাল। আচ্ছা, মূলদ সংখ্যা হচ্ছে যেটারে হচ্ছে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, এটা হচ্ছে মূলদ। আর যেটারে লিখতে পারি না সেটা হচ্ছে অমূলদ, সোজা কথা, ঠিক আছে। অমূলদ সংখ্যাগুলো অ্যাজ ইউজুয়াল হয় এই যে এরকম √2 √3, মানে যেটা অসীম পর্যন্ত চলতে থাকে। আর দুটো ইম্পর্টেন্ট হচ্ছে পাই অথবা ই, এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা, এই দুটো ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে একটা যে জিনিস সেটা হচ্ছে যে এই যে পৌনঃপুনিক সংখ্যাগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে অমূলদ মনে হলো এগুলো মূলদ, কারণ হচ্ছে এর উৎপত্তি হচ্ছে, যেমন আমরা যদি এই যে 3 দিয়ে 10কে ভাগ করি তাহলে কিন্তু এই যে এটা আসে 3.33 এরকম চলতে থাকে, ঠিক আছে। কিন্তু এটার উৎপত্তি কিন্তু এইটা, তাইলে আমরা হচ্ছে এটারে 10/3 এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটার উৎপত্তি যেহেতু মূলদ সংখ্যা থেকে, তাহলে হচ্ছে এই পৌনঃপুনিক সংখ্যাগুলা, এই যে এগুলা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, আর এগুলা তো হচ্ছে অমূলদ সংখ্যা বললাম, এগুলো পূর্ণ। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, মানে এই যে 4 9 16 এরকম যেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো রুট করলে সরাসরি একটা সংখ্যা পাই, আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই, এরকম সংখ্যা যদি না হয়, যদি 4-এর জায়গায় 5 থাকে, তাহলে এটা হয়ে যাবে অমূলদ। হ্যাঁ, আবার ওই যে পূর্ণ ঘন নয়, এই সেম, যেমন এই যে 9 রে আমরা যদি এভাবে করি তাহলে হচ্ছে 3 তিরিকে 9, আমরা জানি 3 তিরিকে 9, সরি 9 না, এটা হবে হচ্ছে 27 রে যদি আমরা এইভাবে লিখি, এই যে উপরে যে 3 দিই, তাহলে হচ্ছে 27 কি, তাহলে 3-এর উপর 3 দিলে 3 তিরিকে 9, 3 নং 27, ঠিক আছে। সো যদি এরকম সংখ্যা হয় তাহলে হচ্ছে এটা মূলদ অথবা অমূলদ। আচ্ছা, এইখানে হচ্ছে আছে যে কোনটি মূলদ সংখ্যা, এইখানে 11 √11 এটা অমূলদ, কারণ হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, রুট আছে। আবার হচ্ছে এখানে যে 6ও হচ্ছে এই পার্টটা অমূলদ, তাহলে হচ্ছে এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখানে যে 8 রুট করলেও অমূলদ হয়, 7 রুট করলেও অমূলদ হয়, ঠিক আছে। কিন্তু এইখানে এটা দেখে অমূলদ মনে হইলেও এখানে আমরা 27কে কিভাবে লিখতে পারি, 3 নং 27, তাহলে 3 × 9, ঠিক আছে, দুটারই রুট, এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই 9 রে হচ্ছে রুট করলে কি হয়, তাহলে এখানে হচ্ছে 3 হয়ে যাবে 9 রে রুট করলে। আর নিচে এখানে 48টা আমরা কিভাবে লিখতে পারি, যে 3 16 48, হ্যাঁ, তাহলে এই যে 16কে রুট করলে এখানে 4 হয়ে যায়, ঠিক আছে, আর এখানে √3 থাকে, এই যে √3 কেটে গেলে এই যে এই সংখ্যাটা পরবর্তীতে আমরা এইভাবে পাবো যে হচ্ছে 3/4, ঠিক আছে। সো যেহেতু এই যে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর এই যে 2টি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা, হ্যাঁ, বা হচ্ছে এই যে এখানে যেমন এই যে একটা অমূলদ অথবা একটা মূলদ গুণ করলেও হচ্ছে এটা অমূলদ হবে, ঠিক আছে। আবার হচ্ছে 0 একটি মূলদ সংখ্যা, এটা ইম্পর্টেন্ট। আর যে সকল পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোর বর্গমূল অমূলদ, যেটা বললাম এটাই।
আচ্ছা, এই ম্যাথটা করার সিস্টেমটা হচ্ছে ওই যে আমরা ইন্টারে যে আই ধরে ধরে করছি, হ্যাঁ, রুটের উপর -1 দিলে, রুটের ভিতর -1 দিলে এইটার মান হচ্ছে আই, ঠিক আছে। সো এটা যেহেতু -8, তাহলে আমরা এই -1 × 8 এভাবে ধরে আমরা এই মাইনাসটা তুলে দিয়ে আই লিখবো, হ্যাঁ, আইটা বাইরে বের করে আনবো। অর্থাৎ এটারে লিখলে এইরকম হবে যে I√8 এরকম হবে বিষয়টা, হ্যাঁ। তাহলে I√8 আর এখানে হচ্ছে I√2, এইভাবে করতে হবে। তাহলে I√8 আর I√2 গুণ করলে তাহলে হচ্ছে আই স্কোয়ার হয়ে যাবে। আই স্কোয়ারের মান হচ্ছে -1, ঠিক আছে। মানে আই স্কোয়ার হচ্ছে -√1 × √-1, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ার করলে কি হবে, -1 এটার স্কোয়ার, তাহলে এটার মান হয়ে যাবে -1। তাহলে আই স্কোয়ারের মান এখানে যদি করি আমরা, এখানে লেখা আছে এই যে আই স্কোয়ার ইন্টু, তাহলে হচ্ছে ওই যে √8 ইন্টু হচ্ছে √2, তাহলে √8 লেখা আছে 4 × 2, তাহলে 4 × 2 হইলে তাহলে 4কে রুট করলে 2, তাহলে 2√2, আর এখানে শুধু √2, তাহলে হচ্ছে যে 2√2 আর যে √2 আছে এই √2 এই পাশেটা গুণ করলে √2 স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটাও 2 হয়ে গেছে। তাহলে 2 × 2 = 4, আর এই যে আই স্কোয়ারের মানটা হচ্ছে -1, যেটা যে এখানে আমরা দেখালাম যে -1, তাহলে এটার অ্যান্সার হবে -4। এই আইটার কারণে, আই স্কোয়ারের কারণে হয়ে যাবে -4, ঠিক আছে। এই যে এখানে -4 আছে, আবার 4ও আছে, 4 কিন্তু ভুল অ্যান্সার। আচ্ছা, আর এই যে পাই আর ই কি ধরনের সংখ্যা? অমূলত। পাই আর ই কি ধরনের? অমূলত। আচ্ছা, এখানে পরপর 5টি সংখ্যার যোগফল এত হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? আচ্ছা, পরপর 5টা সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 এইরকম, হ্যাঁ। তো এটার যদি 1 2 3 4 5, এখন এটার যদি আমরা মিডিল সংখ্যাটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা একটা যোগটারে গড় করতে হবে। গড় করলে মানে জয়টা সংখ্যা তাটা দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে আমরা এই যে মাঝখানের সংখ্যাটা পাবো। মাঝখানের সংখ্যাটা পাইলে কি ইজিলি 1 2 যোগ করলে পরে 2টা পাবো, আর 1 2 বিয়োগ করলে আগে 2টা পাবো। তো এখানে এই যে 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে, এটারে তাহলে 5 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে হয়ে যাবে আমরা যে মাঝখানের সংখ্যাটা পাবো। তাহলে মাঝখানের সংখ্যা পাইলে এর এইদিকে 2টা পাবো, ওইদিকে 2টা পাবো। এখানে হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যাটি কত, তাহলে এটা মাঝখানের সংখ্যাটা, তাহলে এটা হবে যে এখানে দেওয়া আছে, ভাগ করলে কত হয়, 107 হয়। তাহলে 107, তাহলে পরেরটা 108, তারপরটা 109, মানে এই যে এটা যেরকম আমরা যদি 3 পাই, 2 যোগ করলে পরেরটা পাবো, হ্যাঁ, এটা হচ্ছে এইটাই। আর এখানে হচ্ছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। আচ্ছা, এইরকম জটিল টাইপ যেগুলো আছে, এগুলারে আমরা সুন্দর মতো একটা এক্স ধরে নেব, হ্যাঁ। এখন এই যে বিজোড় পূর্ণ সংখ্যাটা এক্স ধরবো, ঠিক আছে। ধরে নিয়ে আমরা হচ্ছে এই যে 5 গুণের সাথে পরেরটার হচ্ছে 3 গুণ 4 গুণ যেটা হয়, এভাবে যে আমরা সিম্পলি যেভাবে করতে পারবো, যে 5 হচ্ছে 5x + x + 2। আচ্ছা, একটা বিজোড় সংখ্যা যদি x হয়, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যাটা কত হবে? যদি একটা বিজোড় সংখ্যা যদি 3 হয়, তাহলে পরবর্তীটা কি হবে? 3 + 2 5, 1 যোগ দিলে তো পরেরটা জোড়, তারপরেরটা মানে বিজোড় সংখ্যা হলে একটা পর পর, তার মানে হচ্ছে 2 যোগ দিতে হবে, যে এটা হচ্ছে পরেরটা, ঠিক আছে। পরবর্তী বিজোড় সংখ্যা, এই পরবর্তী বিজোড় সংখ্যা তাহলে কি হবে? x + 2, ঠিক আছে। এভাবে ধরে নিয়ে কন্ডিশনগুলো বসাইলেই হয়ে যাবে। এই যে এই 5 গুণের সাথে পরবর্তীটা 3 গুণ যোগ করলে 62 হয়, তাহলে প্রথম পূর্ণবর্গ সংখ্যা কত? এটা সিম্পল একটা ইকুয়েশন, এটা সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর 3টি ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম। আচ্ছা, 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাই, জোড়, এখানে কথাটা হচ্ছে 3টি ক্রমিক জোড়। তাহলে 3টা যদি ক্রমিক জোড় হয়, তাহলে কি হবে? যদি আমরা একটারে এক্স ধরি, তাহলে পরেরটা কি হবে? x + 2, এই যে এটার মতো সেম ভাবে যদি 2 হয়, 2 এর পরে 4, তারপর হচ্ছে x + 4, ঠিক আছে, মানে 2 2 করে বাড়বে। তাহলে হচ্ছে কি, 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম কোনটা? x, আর বৃহত্তম কোনটা? x + 4। তাহলে এই দুইটা নিয়ে আমরা হচ্ছে যে শর্তটা অ্যাপ্লাই করি, তাইলেই হয়ে যাবে। এই যে ক্ষুদ্রতম সংখ্যাটির কত, এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম। এই যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে x =
হ্যাঁ, বৃহত্তম সংখ্যাটির এই যে 3 গুণ -40, এটা মেনলি ছিল x এই পাশে 40 এই পাশে, একবারে হচ্ছে জেনারেলাইজ করে লিখছে। হ্যাঁ, তাহলে এটা হয়তো x ইকুয়াল এটা মাইনাস হচ্ছে 40, এটা সলভ করলে অ্যান্সার বের হয়ে যায়। That's it. আচ্ছা, এখানে বলছে 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণের সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, এটাও ওই যে সেম। তাইলে 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে একটা 3 হইলে, এটা যদি 3 হয় বা একটা যদি 1 হয়, তাহলে পরেরটা হবে 2 +2 এভাবে +2 করে বাড়তে থাকবে। বা হচ্ছে +2, একটা +4, তারপর একটা +6, তারপর একটা +8, তারপর একটা +10। তাহলে হচ্ছে এই যে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা হচ্ছে 6, এই যে 6টা সংখ্যা, ঠিক আছে? এই 6টা সংখ্যা যোগ করে 6 দিয়ে ভাগ করব, করে এই যে আমরা এটা পেয়ে যাব। তাহলে হচ্ছে এই যে x+5 পাইলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে সংখ্যাগুলোর গড় পাইলাম আমরা, ঠিক আছে? এখন ওই যে আমরা জানি গড় মানে কি, গড় মানে হচ্ছে আমাদের মাঝের সংখ্যাটা। হ্যাঁ, গড় মানে হচ্ছে মাঝের সংখ্যাটা। আর এরপরে হচ্ছে আমরা এই যে সত্যটা অ্যাপ্লাই করি, বড় সংখ্যাটি বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ। তাহলে এই গড়ের সাথে যদি আমরা 6 গুণ দিই, তাহলে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। তাহলে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এই যে x+10, তাহলে x+10, হ্যাঁ, তাহলে হচ্ছে -12। যেহেতু এইটা এর থেকে 12 বেশি, তাহলে এর থেকে 12 বিয়োগ করলে এটা সমান হয়ে যাবে। তাহলে হচ্ছে এই সত্যটা যদি আমরা এইভাবে লিখি, তাহলে হচ্ছে পেয়ে যাবো। এটা মানে জেনারেলাইজ করে লিখছে, বাট জিনিস হচ্ছে এইটা, এই যে x+5 × 6 মাইনাস আর ইকুয়াল দিয়ে আমরা এটা লিখবো এইদিকে, এই যে এইটা -12, এই যে এইভাবে লিখলেই হয়ে যাবে। চলো অপেক্ষা। বড় সময় এখানে 4 গুণ বেশি ছিল, যাই হোক। আচ্ছা, গুণফল দেওয়া থাকলে এখানে হচ্ছে পরপর 4টি সংখ্যার গুণফল এত হলে তাদের যোগফল কত? আচ্ছা, এই গুণফল 4টি সংখ্যার গুণফল, এখন 4টা সংখ্যা কোন 4টা এটা তো আমরা জানি না, তাই না? এখন এই জন্য আমাদের যখন এরকম একটা সংখ্যা দেওয়া থাকবে, এটা আমরা ভেঙে নেব, ঠিক আছে? ভেঙে নিয়ে এর গুণনীয়কগুলো বের করবো। গুণনীয়কগুলো বের করলে কিরকম হবে? এই যে এরকম 2 2 2 2 3 3 এরকম। এখন এই সংখ্যাগুলোকে আমরা সাজাবো, সাজায় একটা হচ্ছে একটা ক্রম বের করব। কিভাবে বের করব? আমরা যদি এখানে হচ্ছে ধরি যে 5 একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে 5 ধরলাম, তাহলে আমাদের 6 মিলাইতে হবে। এই যে 3 2 6, একটা নিলাম 5 6, তাহলে আরেকটা ধরি 7, 7 কি মিলে? 2 2 4, 3 4 12, না 7 মিলবে না। তাহলে আমরা ধরি 5 2 10, একটা ধরি 10 11 12, এভাবে ধরতে হবে নাকি? কি বলছে? পরপর 4টি সংখ্যার গুণফল। আচ্ছা, পরপর 4টা সংখ্যা বলছে না? আচ্ছা, 4টা সংখ্যা হইলে তাহলে আমরা 3 ধরি, আর হচ্ছে এদিকে 4 ধরি, 2 2 4 একটা ধরি, 3 একটা ধরি, 4 একটা ধরি, আর হচ্ছে 5 তো একটা আছে, আর এই যে 3 2 6, এই যে হয়ে গেছে। তাহলে 1 2 3 4, এই যে এই 4টা সংখ্যা। তাহলে আমরা লিখি যে 3 3 2 এই যে 2 2 4 6 5 6, এই 4টা সংখ্যা। তাহলে তাদের যোগফল কত হবে? 3 4 এর যোগ করলে যেটা হবে এটা। আচ্ছা, এই যে 18। আচ্ছা, এপাশে আর কি? এই যে এটা হচ্ছে বড় রিটার্ন নিয়মের, এটা আপাতত দরকার নেই, করলে করা যাবে এই যে এই সূত্র দিয়া, -b + -√b² - 4ac/2a। আচ্ছা, এখানে হচ্ছে ভাজ্য, বিভাজ্য, ভাজ্য, ভাজক বের করা। আচ্ছা, ভাজ্য ভাজক বলতে যেটাতে হচ্ছে আমরা 3 দিয়ে যদি 7কে ভাগ দেই, যদি 2 থাকে 6 1। আচ্ছা, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাইলে আমরা
এই যে ভাজক আর ভাগফল গুণ দিলে আর এর সাথে ভাগশেষটা যোগ দিলে আমরা কি পাবো? ভাজক পাবো। হ্যাঁ, মানে এটাই ভেঙে ভেঙে এই তিনটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোনো সংখ্যা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে যদি, এটা তো ইজি, যদি লাস্টে 2 বা 4 6 এরকম জোড় সংখ্যা থাকে। আচ্ছা, 3 এর বিষয়টা হচ্ছে সংখ্যাগুলো যোগ করে যদি যোগফলটা 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। এই দিকে 9 এর ক্ষেত্রেও সেম, এই যে 9এও যদি সংখ্যাগুলা যোগ দিয়ে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেম, তাহলে 3 আর 3 তিরিকে 9, এই দুটা সেম প্রসিডিউর, ঠিক আছে। আর 4-এর ক্ষেত্রে এত মনে রাখার থেকে বেটার হয় 4 দিয়ে সুন্দর মতো একটা সংখ্যারে ভাগ দিলে ইজিলি বের করা যায়, এত কিছু মনে রাখার দরকার নেই। আর হচ্ছে 5 তো বোঝাই যায়, লাস্টে 5 থাকলে 6 দ্বারা ভাগ দিলে ইজিলি বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, 6-এর আরেকটা জিনিস হচ্ছে যে যদি 2 দ্বারা ভাগ করা যায় আর হচ্ছে যদি 3-এর শর্তটা পূরণ করে, যেহেতু 6 হচ্ছে 3-এর গুণিতক। হ্যাঁ, এর ভাগ করলেই হয়ে যায় 11। এই যে 11-র একটা ব্যাপার আছে, এটা আসলে এমনি এত মনে রাখার থেকে 11 দিয়ে সুন্দর মতো একটা ভাগ দিয়ে দিলেই বের হয়ে যায় যে 11 দিয়ে ভাগ করা যাবে কিনা। আচ্ছা, এই যে এখানে একটা অঙ্ক আছে যে এত এর মাঝখানে কোন সংখ্যা বসলে তারা 9 দ্বারা বিভাজ্য হবে। এই যে তাহলে 9 দ্বারা, তাহলে 5 আর 9 14, 9 দিয়া বিভাজ্য হতে 19 লাগে, তাহলে 4 বসাইলে হয়ে যায়। এটা আসলে 3 আর 9টা জাস্ট মনে রাখলেই হবে যে সংখ্যাগুলো যোগ করে ভাগ দিলে যাবে, নাহলে যাবে না। এই যে ভাজ্য ভাজক সম্পর্ক যেটা দেখলাম, যে ভাজ্য হচ্ছে কি, ভাজক আর ভাগফল গুণ দিয়ে আর ভাগশেষটা যোগ করে দিলে ভাজ্য সমান হয়ে যাবে। এই যে এখানে, এই যে এটা 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোনো জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, যে 3টা স্বাভাবিক ক্রমিক সংখ্যা মানে কি, যে 1 2 3, ঠিক আছে। তাহলে কি, ওই যে আমরা জানতাম যে 2 একটা জোড় সংখ্যা দ্বারা গুণ দিলে সবসময় সংখ্যাটা জোড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে 3টা যদি ক্রমিক সংখ্যা হয় তার মধ্যে একটা জোড় সংখ্যা থাকবে, তাহলে এই গুণফলটাও জোড় সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে সবসময় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 2, মানে জোড় সংখ্যা হইলে 3টা সংখ্যা গুণ দিলে এটা জোড় হয়ে যাবে, আর জোড় হইলে 2 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। আর 3টি সংখ্যাকে 45, একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে, ওই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ করা যায় তবে ভাগশেষ কত হবে? আচ্ছা, এখানে এই 45টা হচ্ছে 9-এরই বড় ভাই, যে 9 4 নং 45, ঠিক আছে, 9-এরই বড় ভাই। তাহলে হচ্ছে কি, 45 দিয়ে ভাগ করার পর যদি 23 থাকে, ঠিক আছে, তাহলে কি ওই 9 দিয়ে ভাগ করার পরে কত থাকবে? তাহলে কি 45 দিয়ে যেহেতু ছোট, মানে বড় বড় পার্ট হয়েছে, মানে বড় বড় জায়গা হয়েছে, 9 দিয়ে করলে কি ছোট ছোট অংশ হবে। তাহলে এই যে 23 আছে এটারই আমরা 9 দিয়ে যদি ভাগ দিই তাহলে যে কি আর কত ছোট করা যায়। তাহলে এই যে 23, 9 দিয়ে 23কে ভাগ দিলে 9 দুগুণ 18, আর থাকে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা মানে সিম্পলি আমরা 9 দিয়ে ওই লাস্টে যেটা থাকবে, হ্যাঁ, ওটাকে আমরা ভাগ দেবো। এই যে কোথায় কি করছে, এটা কেন 68 কেন, যাই হোক, এটা না, এটা কেন এমনি করছে, আর নো। আচ্ছা, এটা দেখি, যদি 102 দ্বারা ভাগ করলে যে এখানে ওই যে 102 হচ্ছে 17-র বড় ভাই, তাহলে 17 6 6 7 42, তাহলে 6 দিয়ে 17কে গুণ করলে 102 হয়। তাহলে এটাও সেম প্রসিডিউর, যদি 23 থাকে তাহলে হচ্ছে আমরা 17 দিয়ে 23কে ভাগ করি, তাহলে হচ্ছে 23, 17 দিয়ে ভাগ করি, তাহলে 17 1 17, ভাগশেষ কত থাকে? 17 আর 23 6, তাহলে হচ্ছে 6 হচ্ছে অ্যান্সার। এটাই, এত কোশ্চেন করার কিছু নেই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে 6 গুণ করলে এর ভাগশেষও 6 গুণ হয়ে যাবে। কোনো সংখ্যাকে 6 গুণ করলে ভাগশেষ 6 গুণ হয়ে যাবে। তাহলে একটি সংখ্যাকে 64 ভাগ করলে এই যে এত অবশিষ্ট থাকে, ওই সংখ্যাটিকে 32 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এটা হচ্ছে যে এই আগের অঙ্কটার মতো, আর হচ্ছে এইটা ম্যাথ হচ্ছে
আচ্ছা, এই যে এক্স কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, যদি 5 থাকে তাহলে 3x কে 7 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত থাকবে? ওই যে তাহলে ভাগশেষও 5 গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 5 যদি থাকে তাহলে 3 5 15 হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে? 3x কে 7 দিয়ে ভাগ করা ভাগশেষ কত থাকবে? উম, কি কি বললো? x কে 7 দিয়ে ভাগ করে তবে ভাগশেষ 5 থাকে। 3x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে? 1। কেমনে? আচ্ছা, এটা ঠিকই আছে। প্রসিডিউর হচ্ছে তাহলে এক্স কে 7 দিয়ে ভাগ করলে যদি 5 থাকে তাহলে 3x কে করলে থাকবে কত? 3 5 15 থাকবে ভাগশেষ। সংখ্যাটাকে যত গুণ করবো ভাগশেষও তত গুণ হয়ে যাবে। কিন্তু এই যে আমরা যে 7 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? এই তাহলে ভাগশেষ যখন 15 হয়ে যাবে তখন কিন্তু এটাকে 7 দিয়ে আরও একবার ভাগ করা যায়। হ্যাঁ, যে ভাগ করতে 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 15তে আসলো, 15তে আবার 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে ভাগ করলে কত? 7 দুগুণ 14, তাহলে ভাগশেষ কত থাকবে? 1। এই জন্য হচ্ছে এটার অ্যান্সার 1। ঠিক আছে? আর যদি ভাগ করা না যেত তাহলে হচ্ছে, যদি এখানে 13 থাকতো তাহলে ভাগশেষ 13 হইতো, কারণ আর ভাগ করা যাচ্ছে না। দ্যাটস ইট। আচ্ছা, ভাজক বের করা বলতে হচ্ছে কোনো একটা সংখ্যাকে জয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেগুলো হচ্ছে ভাজক। এখন এখানে একটা সিম্পল জিনিস হচ্ছে যে আমরা যদি 72-এর ওই যে আমরা গুণনীয়কগুলো বের করি তাহলে দেখবো যে 2 3টা আর 3 2টা, ঠিক আছে? এখন মনে হতে পারে যে 1 2 3 4 5, তাহলে এর ভাজক হচ্ছে 5টা। কিন্তু এটাকে যেমন এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, আবার হচ্ছে এই যে 2 2 4, 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে হচ্ছে 4 2 8, 8 দিয়েও ভাগ করা যায়। আবার 2 2 4, 3 4 12, 12 দিয়েও ভাগ করা যায়। এইভাবে দেখা যায় অনেকগুলা সংখ্যা দ্বারা এই 72-এ ভাগ করা যায়। এটা আমরা কিভাবে বুঝবো? এই যে 2, এখন 2 জয়টা আছে, 2 আছে 3টা, 2 এর উপর 3, আর হচ্ছে 3 আছে 2টা, হ্যাঁ, গুণন 3 এর উপর 2। এখন আমরা করব কি, এই উপরেরটার সাথে 1 যোগ দেবো, এটার সাথে 1 যোগ দেবো, যোগ দিয়ে এই দুটো গুণ করব। করলে আমরা কি পাবো? যে 3 এর আগে 4 আর হচ্ছে 2 এর আগে 3, তাহলে 4 গুণন 3, 3 4 12, তাহলে এটা হচ্ছে মোট 12টা দিয়ে ভাগ করা যায় 72-এ। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। আর এখানে একটা শর্টকাট টেকনিক দেওয়া আছে, এটা দরকার নেই, এটা দিয়ে আরও বেশি কমপ্লিকেটেড হয়। আর ছোটো ছোটো সংখ্যাগুলো এমনি ইজিলি বের করা যায়।